সায়র ওকে মাঝপথেই থামিয়ে দিল। দেওয়ালের কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওইসব সিস্টার ফিস্টার কিছুই না। যাকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেশন। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিডেন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, নো, কেয়ার ইজ এ লেন ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় তুই একটু বেশি খেয়েছিস স্যার। কৃতিক হাঁটুর বয়সে একটা মেয়ের প্রতি অবসেসড, তাও কিনা যার সাথে সম্পর্কের দিক দিয়ে ওর দা কুমড়ার সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হাহ। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবু তুই যদি হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের মতন পার্সোনালিটিতে কোনো রূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড। ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোকে বিশ্বাস করতে হবে না। অ্যাটলিস্ট আমার কথাটা রাখ, ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পিছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো, যে জেকে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছে। অর্ণব, শর্ত কে পড়েছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু একটু সন্দেহ হচ্ছে। তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। ক্ষণিকক্ষণ আগে একটু একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না। এ যেন ঝড়ের পূর্বলক্ষণ। কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম ওরকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবে আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11-র ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানোর ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পিছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিসটা। নিজের ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপ্রিটের চেহারা ভেসে উঠেছে। তাকে আর তার কাজেও পারিশ্রমিক দেব। চল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগেমেগে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু। অরু যখন পুরোপুরি অচেতন ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল,
তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গেছে টের পায়নি কৃতিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গেছে, তখনও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়েছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হবে। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রয়, সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলি কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালি মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যাবেলাতে আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূব আকাশে ঠিক তার বিপরীত, সেথায় ঘন কালো মেঘ গুরু গুরু করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমল্লার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন ম্যাক্রোইকোনমিক্সের উপর ক্লাস থাকে কৃতিকে। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এতে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হওয়ার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বেসর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্তমাংসের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্রনেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলতো নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিছিল মিটিং থেকে শুরু করে সবকিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সেই সময়ে পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলিতে আওড়াতো, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একটাই 100। একটা অপারক, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাতে হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু ছেড়ে 1000 মাইল দূরে এসে ধরাবাঁধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকে মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই
স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মানুষের উপস্থিতি কল্পনা বই কি কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর কষ্টদায়ক আর বিভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেইড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছেও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতে আঘাত করে বসা, দিগ্ভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা, কি করেনিও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই এঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্ন ছাড়া আরও 3জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিসা, অর্ণব আর আইরয় পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর উপর আকাশ সম রাগ, জেদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে রেখে আসা সেই পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গরণ বরণ ও তেমনই ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি। তার কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ের কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছু উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালে। তবুও হৃদ মাঝারে কেন এই পাহাড় সমুদ্রত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃতিকের কাছে। তাই পিছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে ভ্রু কুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও ঘুণাক্ষরেও কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করেছিস কেন? এক্ষুনি দরজা বলছে, নয়তো তোকেও তোর মালকিনের মতো চড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মেলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের নেই দাঁড়িয়েছে। সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তেমন তার পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে, বিড়ালটাকে বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে
কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো। কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছে আমার চোখের সামনে যাতে এসব নেউটে বিড়াল না আসে। এই দেখলে আমার ইরিটেটিং হয়। হ্যাঁ অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাট ধরে বের করে দিব আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকে। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকে। এতক্ষণ ধরে মাথা চাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও এক পা দুপা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে মনে হচ্ছে, গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবার ডাকলো অরুকে। অরু! এবার গলার স্বরটা আরো খানিকটা নরম শোনালো ওর। একবার, দুইবার, তিনবারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সবকিছুকে সাইডে সরিয়ে দু হাতে আজলা করে ধরলো অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু! এই অরু, হার্টবিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথম মনে মনে নয় বরং মুখ ফুটে অরুকে আদুরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো স্রেফ অরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ঢুলু ঢুলু করে চোখ খোলে অরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়াপে। জ্বরের ঘোরেই দু হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে অরু। কৃতিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরেই কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপর উঠে বসে। কমফোর্টার সই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করে অরু? আমাকে একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছলের জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললে মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি? কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকে তোর বুঝিয়ে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের ওপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিজ দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ, তাই না? সবসময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দেই। কি করব বল? তোর জন্যই আমি আমার।
ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে ওর শরীরটা ভালো নেই। তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরো একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সব সময় রাতের বেলায় উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ের সম্পর্কের জটিলতা তো জানেনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করেছে, সেই অনেক। অথচ মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর ওরুর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়। নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার টোনে তাই স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো। আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আপনার এই হাসিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডোরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা ম্যাক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসেই থামল অরু। সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত রুমের চৌকাঠ অব্দি মাড়ায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করে হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে অরু। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি না কি করছে কে জানে।
দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরেই দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকেই জবাব দিল। কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগেই কৃতিককে বলল। দরজা খোলা আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনের ট্রাউজার আর টি শার্ট দুটো রঙই কালো, মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড, পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কৃতিকের রুমে কৃতিকেরই সামনে দাঁড়িয়ে অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণে পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিঁচিয়ে অরুর অন্য মনটা বলে ওঠে, ছি ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তওবা তওবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভুরুকুচকে বলল, কিছু বলার থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, ইয়ে মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথা ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে? ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়, নিশ্চয়ই ঘাবলা আছে। সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কৃতিক। তবুও অরুর উদ্দেশ্য ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শুনেছেন? হ্যাঁ, দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি এইটুকু কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্যের ধার ধারে না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল। দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের ওপর নিজ তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দেব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙুলের ওপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে তার আগেই কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ করলে সেটাও ঠিকমতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবে? অরু মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? হ্যাঁ, মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিককে বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে অরুর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কাল রং দিয়ে মুড়িয়ে রাখায় ফর্সা শরীরটা যেন জলজল করছে। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করল, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টায় অরু 5 মিনিট মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। তাই মনে মনে ভাবে, রুমের সব আসবাবপত্র মুখ গোমরা করে বসে আছে, যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল অরু।
মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন? কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলে, এই একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল অরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল, ওকে, ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথর নেমে গেল, চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো ওর আর কোনো নেই। তাই নাচতে নাচতে বেরিয়েই গেল রুম থেকে। বুকে দুহাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জলজল করছিল ওর। বিকেলবেলা এলিশা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমিটরিতে। গত এক সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিশ নেই। এলিশার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিশাকেই সেই সব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয় তোর বাবাকে শুট করে মেরে ফেলা হবে। এলিশা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশলে এলিশাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিশা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতি, কর্ণব আর সায়রের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিশা। অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিশা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিশা। নিজের মধ্যে গুমোট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথলিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিশার। ক্যাথলিন মেয়েটা যে কে চোখে হারাতো, অথচ যে কে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস করছে এলিশা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথরিনের আগেই বোঝা উচিত ছিল, ও যার লেজে পা দিয়েছে সে কোনো দোড়া সাপ নয়, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। এলিশা ভুরু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো? একটা মেয়ের জন্য চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা, আদেও তা বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস, যেকে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথরিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথায় ডরমিটরির গেইটে এসে হাঁটার গতি থেমে যায় এলিশার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথরিন ওরুকে ব্যাকস্টেজের বেসমেন্টে আটকে রেখেছিল। আরো একবার চমকাল এলিশা, মুখ ফুটে বলল, ক্যাথ হঠাৎ এসব কেন কেন করতে যাবে? অর্ণব এলিশার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথরিনকে দেখে আসি। এলিশা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা আধ ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখেই বোঝা যাচ্ছে
সারা দিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। এলিশাকে দেখে পুনরায় আরো এক দস্তুর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিশা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথলিন হেসকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শর্টটাও কৃতিক ইচ্ছা করেই দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিশা অর্ণবের চোখ কপালে। এলিশা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিকে করেছে? জেকে ভাইয়া নিজে মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছেন? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রনিক শকটা আমি দিয়েছি। আর আজ আবারও একই ভুল করেছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগেই ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, স্যার ওয়াজ কমপ্লিটলি রাইট, হি ওয়াজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। হোলি শিট! মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে। এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করল ওরু। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সবকিছু পুরো ছাই হয়ে গেছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়ায় নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরু দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে, আবার নাও হতে পারে। অরু ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে অরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব অরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সুউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। অরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে অরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি অরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান, কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে ঘর কোনো মেয়ে অরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জলটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন অরুর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়? অরুও দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দুহাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন, তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালে ট্যুরে আসতে চাইনি।
কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়ে কি এত সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতেই অকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে দেখল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভার সাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে দাঁড় করায়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস করো রু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু কি জানিস তো আমি সেটা পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভড়কে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখন গভীর চুমুতে মত্ত। হিজ আ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্র লিফটে করে আছে, পাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুইজনের সাথে একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসল। কষ্ট পেয়ে মেয়েটা বোধবুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলে, ট্রায়াল রিলেশনশিপ, এর বেশি বোঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না ওরু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। অরুর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তুই নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো। পরক্ষণেই চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনোই না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষকে বাইক উঠাই না। অরু দু কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি এই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব, এক্ষুনি চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসির সংবরণ করল। মনে মনে ভাবল, পিচ্ছি মেয়ের মায়ে পড়ে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট, হ্যাট, ওয়ালেট, সিগারেট সব কিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নি দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে, নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপের কি তোকে সাধে বলে? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে অরুণ, যদিও ভেতরের কষ্টটা আকাশ সম। তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেসকি ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুই হাত কৃতিকের কাঁধের ওপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতেই সেই হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে।
এভাবেই যেতে যেতে এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে অরু শুধায়। আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরেই অজানা সুখের স্বপ্ন জ্বালবো, এমন আশাতীত স্বপ্ন বিলাস সবাই করতে পারে না। কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকোনো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষে গুড়িয়ে যায়, অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো অরুও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার ওপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখাতে মাখাতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে অরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙা টোটো ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরের পৃথিবীর মুখ দেখল, তাও আপার জোরাজুরিতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি অরু, আর না তো যাওয়ার ইচ্ছা জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করেই অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। অরু অনুর দুঃখের দিন ঘুচে যাবে, কিন্তু আদতে কি ঘুচবে ভেবে পায় না অরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি, নিজের ওপর আরো একবার রাগের নদীতে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটাও মাংকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জলজল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল অরু। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগেও কোথায় যেন দেখেছে ও। দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভুরু কুঞ্চিত করে অরু বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন খ্যাতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় অরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো। হু হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। অরুও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লাভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে অরুকে আঘাত করার জন্য অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অচেনা অজানা দেশে অরুর মতো একটা তুচ্ছ দুপয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটা? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরে থাক,
ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। অরু যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগেই ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিকাঘাত করতে অগ্রসর হলো অরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটছে যে কিছুই ঠাহর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটা ওর পেছন পেছন দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিক বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে দুহাত ভর করে দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, দু একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, আহ, তার মানে এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। জেকেস বেবি গার্ল, আই কট ইউ। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো অরু। দেখলো তখনকার লোকটা ওর সামনেই, কিচ্ছু বদলায়নি। আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবার ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পিছনের পিচ ঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। শুষ্ক ঢোক গেলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলকধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফল স্বরূপ আরও একবার ফেঁসে গেল অরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ অরু শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সবকিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিক খিক করে হেসে বলল, অ্যান্ড আই কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই দু হাতে ভর করে পেছাতে লাগলো কুচকুচে পিচ ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাঁধ করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরিকাঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই অরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানসপটে। মা, আপা আর তো কেউ নেই, অথচ মানসপট জুড়ে দুটো নয় বরং তিনটে মুখ ভেসে উঠছে। মা, আপার সব শেষে জায়ান কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না। অথচ সেই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায় ততটাও খারাপ সে না। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা তাকেই কেন স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। অরু সেই কখন থেকে আজগবি চিন্তায় বিভোর, অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব হতে এই ভাবনার সুতো ছেড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল। দেখলো ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো? নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল অরু। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো।
বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যা হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো। দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুঠিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরেই সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে টুপ টুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যেখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্তে অরুর জামা কাপড়ও রক্তরঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি কি- কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় কান নেই একটুও। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাংকি টুপিটা খুলেই ফেলল কৃতিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতে এই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখেই দু হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তা রীতি ঘটিয়ে অরু ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখে কৃতিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময়ে বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করেই বুকে চেপে ধরে বলল, থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃতিকের শরীরের স্যান্ডালউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। তাই কৃতিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখেই দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালেই ছিল অনু। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা খুব জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবেও। এখন সন্ধ্যা রাত, অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলেই একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসেই খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা সিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারল না। তার আগেই ওর দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়েছে। ওর হাতেও দুটো বাবল টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়। অনু বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে, এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগেই অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশের ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবল টি ভর্তি জারটাকে। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়,
এটাই ওর আত্মসম্মান, যাও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউসে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতিক।